ঊনবিংশ শতাব্দীর রসায়ন আর আজকের ভারতের আইন কানুন এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? শুনতে অবাক লাগলেও আজ আমরা এমনই এক অদ্ভুত যোগসূত্রের গল্প বলবো। আমরা কথা বলবো ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে, যা এক অন্যরকম নিরাময় পদ্ধতির গল্প। আর এর পেছনের কাহিনীগুলো বেশ অবাক করার মতো। চলুন শুরু করা যাক এই পদ্ধতির যিনি প্রতিষ্ঠাতা সেই কাউন্ট সিজার ম্যাটেরি একটা দারুণ কথা দিয়ে। তিনি বলেছিলেন, আমি বিশ্বের কাছে কোনো চিকিৎসা পদ্ধতির দাবি করি না, বরং সেই চিকিৎসা পদ্ধতির দাবি করি যা ২৫ শতাব্দী পরেও খোঁজা বাকি ছিল। ভাবা যায়, এই একটা বাক্যই কিন্তু তার বিপ্লবী চিন্তাভাবনার গভীরতাটা বুঝিয়ে দেয়। তখনকার দিনের প্রচলিত ধারণাকে কি বিরাট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা যাব এর ঐতিহাসিক উৎসের দিকে, তারপর জানব এর অদ্ভুত ওষুধ তৈরির প্রক্রিয়াটা ঠিক কী, আর শেষে ভারতে এর আইনি অবস্থানটা কতটা জটিল সেটাও বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। এই যে ঊনবিংশ শতাব্দীর নতুন বিজ্ঞান বলা হচ্ছে, এর পেছনের মানুষটা কে ছিলেন, কি ছিল তার প্রেরণা, চলুন জেনে নেই। কাউন্ট সিজার ম্যাথি নামটা শুনলেই মনে হয় কোনো অভিজাত ব্যক্তি। হ্যাঁ, তিনি ঊনবিংশ শতাব্দীর একজন প্রভাবশালী ইটালীয় অভিজাতই ছিলেন। রাজনীতি, রাষ্ট্রীয় কাজ এসবের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি জনজীবন থেকে সরে আসেন আর নিজেকে পুরোপুরি উৎসর্গ করেন চিকিৎসা বিজ্ঞানের এক সম্পূর্ণ নতুন শাখা গড়ে তোলার কাজে। বেশ নাটকীয় একটা পরিবর্তন, তাই না? আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। এই পদ্ধতির আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর ওষুধ তৈরির প্রক্রিয়ার মধ্যে। চলুন এই বেশ জটিল আর অদ্ভুত প্রক্রিয়াটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই পদ্ধতির একেবারে কেন্দ্রে রয়েছে স্প্যাজিরিক প্রক্রিয়া। নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, স্প্যাজিও মানে আলাদা করা আর আজিরো মানে আবার এক করা। আর এই দর্শনটাই কিন্তু আসল, মানে গাছের বিভিন্ন উপাদানকে প্রথমে আলাদা করে সেগুলোর শক্তিকে আরও বাড়ানো হয়, আর তারপর সেগুলোকে আবার একত্রিত করে একটা শক্তিশালী ওষুধ তৈরি করা হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এই পুরো পদ্ধতিটাকে বলা হয় কোহোভেশন। এটা কিন্তু একটা বহুস্তরীয় কৌশল। দেখুন এখানে যেমনটা দেখা যাচ্ছে, প্রথমে নিষ্কাশন মানে গাছের উপাদানগুলোকে আলাদা করা হলো। এরপর গাজন আর পাতন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর স্পিরিট বা মূল শক্তিটা বের করা হয়। সবশেষে বাকি অংশটা পুড়িয়ে তার থেকে খনিজ লবণ বের করা হয়। আর তারপর এই সব উপাদান, নিষ্কাশিত জল, পাতিত স্পিরিট আর পরিশোধিত লবণ সবগুলোকে আবার একসাথে মিলিয়ে দেওয়া হয়। ভাবা যায় কি জটিল একটা প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্যটাই হলো গাছের ভেতরের সমস্ত নিরাময় শক্তিকে এক জায়গায় নিয়ে আসা। এই পদ্ধতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে রোগ নির্ণয়টা শুধু রোগের লক্ষণের উপর ভিত্তি করে হয় না, বরং রোগীর মৌলিক গঠন প্রকৃতি বা কনস্টিটিউশনের উপর বেশি জোর দেয়া হয়। মানে সোজা কথায় বললে রোগ নয়, রোগের চিকিৎসা। যেমন ধরুন সারার কথা, ওর শরীরটা যেন একটু ধীর গতির, প্রায়ই ক্লান্তি লাগে, বারবার সর্দি কাশি হয়। এই ধরনের শারীরিক গঠনকেই বলা হয় লিম্ফ্যাটিক। এর বৈশিষ্ট্যই হল কম শক্তি আর ধীর বিপাকক্রিয়া। আবার অন্যদিকে দেখুন, ডেভিডের মতো মানুষও আছেন। ওনার শারীরিক গঠনটা বেশ শক্তিশালী, এনার্জিতে ভরপুর। একে বলা হয় স্যাঙ্গুইন বা রক্তপ্রধান প্রকার। কিন্তু এদের সমস্যা হল, এরা শক্তিশালী হলেও হঠাৎ করে তীব্র কোনো প্রদাহ বা ইনফ্লামেশনের শিকার হতে পারেন। আর সব শেষে আসছে মিশ্র গঠন। আসলে বাস্তবে তো বেশিরভাগ মানুষই পুরোপুরি লিম্ফ্যাটিক বা স্যাঙ্গুইন হন না, তাই না? তারা হন এই দুটোর একটা মিশ্রণ। আর এটাই চিকিৎসাকে আরও জটিল করে তোলে, কারণ এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়। এই মিশ্র গঠনই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, পদ্ধতিটা তো বোঝা গেল, কিন্তু ভারতে এর আইনি অবস্থাটা ঠিকই। চলুন এবার সেই জটিল আর প্রায়শই পরস্পর বিরোধী বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। ভারতের সরকারি স্বীকৃতির ইতিহাসটা কিন্তু বেশ উত্থান পতনে ভরা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যাবে কিভাবে বিভিন্ন সময় সরকারি নির্দেশাবলী বদলেছে। দেখুন, ২০০৩ সালে একটা অর্ডার আসে, যেটাকে অনেকে অনুশীলন নিষিদ্ধ করার ইঙ্গিত হিসাবে ধরে নেন। আবার ২০১১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করে দেয় যে শিক্ষা প্রদানে কোনো বাধা নেই। ২০১৭তে আবার বলা হয় যে নতুন পদ্ধতিকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চালু আছে। মানে একটা দোটানা চলতেই থেকেছে। এই যে স্ক্রিনে ২০১১ সালের একটা সরকারি আদেশ দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নথি, কারণ এই অর্ডারটা অনেক বিতর্কের অবসান ঘটিয়েছিল। এটা পরিষ্কার করে দিয়েছিল যে সরকার ইলেকট্রো হোমিওপ্যাথি শিক্ষা বা এর অনুশীলনের উপর কোনো সরাসরি নিষেধাজ্ঞা চাপাচ্ছে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মূল বিষয়টা কি? বিষয়টা হলো
এটা একটা আইনি ধূসর এলাকায় রয়েছে। মানে এই পদ্ধতির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, কিন্তু সরকার বা আদালত কেউই এর অনুশীলন বন্ধ করার জন্য সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আচ্ছা, আইন কানুনের কথা তো হলো, এবার চলুন ফেরা যাক এর মূল দর্শনের দিকে, কারণ এর মৌলিক নীতিগুলো বোঝাটা খুব জরুরি। এটাই কিন্তু একে অন্যান্য পরিচিত চিকিৎসা ব্যবস্থা থেকে একেবারে আলাদা করে দেয়। এখানে কাউন্ট মেট্রির মূল দর্শনটা আবার পরিষ্কার হয়ে ওঠে। তিনি বিশ্বাস করতেন যে মানুষ এবং তার রোগ দুটোই যেহেতু জটিল, তাই এর নিরাময়ের জন্য কোনো একটা উপাদানের সরল ঔষধ যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন বহু উপাদানযুক্ত জটিল প্রতিকার। কমপ্লেক্সিয়া কমপ্লেক্সেস কুরান্টর, জটিল জিনিসের নিরাময় জটিলের মাধ্যমেই। এই স্লাইডটা কিন্তু পার্থক্যটা দারুণভাবে তুলে ধরেছে। একদিকে অ্যালোপ্যাথিক চিকিৎসা, যা একটা নির্দিষ্ট রোগ বা জীবাণুকে টার্গেট করে। অন্যদিকে ইলেকট্রোহোমিওপ্যাথি, যার লক্ষ্য হল শরীরের সামগ্রিক ভারসাম্য ফিরিয়ে আনা। একটা হলো টার্গেটেড অ্যাটাক আর অন্যটা হলো পুরো সিস্টেমটাকে ঠিক করা। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। অনেকেই ইলেকট্রোহোমিওপ্যাথি আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটো একদমই এক জিনিস নয়। ইলেকট্রোহোমিওপ্যাথি শুধুমাত্র ১১৪টি নির্দিষ্ট গাছপালা থেকে তৈরি জটিল মিশ্রণ ব্যবহার করে। অন্যদিকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে গাছ, খনিজ, প্রাণী, নানা উৎস থেকে ওষুধ তৈরি হয় এবং সেগুলো সাধারণত একক প্রতিকার হয়। দুটো সম্পূর্ণ ভিন্ন দর্শন। তো এতক্ষণের এই দীর্ঘ আলোচনাকে চলুন এবার আধুনিক চিকিৎসকদের দৃষ্টিকোণ থেকে একটু গুছিয়ে নেওয়া যাক। এটাই হবে আমাদের আলোচনার শেষ ভাগ। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. এটি ঊনবিংশ শতাব্দীর একটি পদ্ধতি যার মূলে রয়েছে রসায়ন। ২. এটি জটিল রোগের জন্য জটিল প্রতিকার, এই নীতিতে বিশ্বাসী। ৩. ভারতে এর আইনি অবস্থাটা পরিষ্কার নয়, তবে অনুশীলন নিষিদ্ধও নয়। আর ৪. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি থেকে একটা সম্পূর্ণ আলাদা সিস্টেম। সুতরাং শেষ কথা হলো এটাই, এই পদ্ধতিকে আধুনিক চিকিৎসার একজন প্রতিযোগী হিসেবে দেখার দরকার নেই, বরং এটাকে একটা স্বতন্ত্র, ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ চিকিৎসা ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে, যার একটা নিজস্ব দর্শন আছে আর একটা জটিল আইনি ইতিহাসও আছে। আমরা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। বিশ্বজুড়ে যখন ট্র্যাডিশনাল আর মডার্ন মেডিসিনের মধ্যেকার সীমারেখাগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, তখন এই ধরনের ঐতিহাসিক পদ্ধতিগুলোকে বোঝা সমন্বিত স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।